চলো তোমাদের চাকরির ব্যাপারে আজকে নতুন কিছু একটা বলি। খেয়াল করো, আমরা সবাই জানি আমাদের সিলেবাসটা হয়তো এরকমই হয় যে ম্যাথ 30 নম্বরের, রিজনিং বা অনেকে বলে জিআই 30 নম্বরের, আর জিকে প্লাস জিএস প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে হয়তো 40 নম্বর। এবার এই আছে টোটাল 100 নম্বর। এই আমাদের টাইম কত? 60 মিনিট, 1 ঘন্টা। অনেকে কিন্তু আমরা অঙ্ক পারি, অনেকে পারি, শুধু অঙ্ক না, অঙ্ক, রিজনিং, জিকে, জিএস কেমন পারি? বিস্তারিত। কেমন পারি? বিস্তারিত। সময় দিলে, অনেকে কিন্তু এই কথা বলে বাড়িতে এসে, সময় দিলে আমি অঙ্ক সব করে দিতে পারি। কিন্তু সময়টা কে দেবে? আমরা যদি খেয়াল করি 30টা অঙ্ক করতে আমাদের অন্তত 30 মিনিট সময় লাগে, এটা লাগে। 30টা রিজনিং করতে হয়তো কারো 25 মিনিট লাগে, হয়তো বা কারো 20 মিনিট লাগে। যদি 30টা রিজনিং করতে 20 মিনিটে কম সময় লাগে তাহলে অবশ্যই ভালো। তো এদিকে খেয়াল করো। আর যদি আমরা এই দুটো যোগ করি, 30 আর 25 কত মিনিট হলো? 55 মিনিট। বাকি থাকলো কত মিনিট? 5 মিনিট। 5 মিনিটে কী করতে হবে? 40টা জিকে, যা কোনোদিনও সম্ভব না। এবার যারা 20 মিনিটে করে তাহলে তারা আরও এক্সট্রা 5 মিনিট পাচ্ছে। তাহলে কী হবে? এই যে 10 মিনিট টোটালি, এই 10 মিনিটে কটা করতে হবে? 40 মিনিট। আর তোমার চাকরির পরীক্ষায় মাধ্যমিক পর্যন্ত দেওয়া থাকে সিলেবাস, বেশিরভাগ পরীক্ষায় মাধ্যমিক। তাহলে তুমি যে অঙ্কগুলো করে এসছো, যে জিনিসগুলো শিখে এসছো, সেটা তুমি যদি এখনও প্রচুর সময় নিয়ে করো তাহলে নিশ্চয়ই চাকরিটা তোমার জন্য নয়। তো এবার খেয়াল করো, আমাদের এই যে টাইম টেবলটা, নিশ্চয়ই এইখানটা তো আমি কিছু বলবো না, এইখানটাই সমস্যা। কারণ জিকে পড়লে পারো, না পারলে ছেড়ে দাও, এটা তো কমন ফ্যাক্টর। এইবার এইখানটা আমাদের সমস্যা। খেয়াল করো যে ম্যাথে 30টা ম্যাথ 30 মিনিট কেন লাগাচ্ছি? রিজনিং 30টা রিজনিং, এইখানে আমাদের অন্তত মিনিমাম 12 মিনিট থেকে 15 মিনিট। 12 মিনিটে সব থেকে বেটার। 12 মিনিট করলে আমরা এটাকে 18 মিনিট পাবো। এবার কথা হচ্ছে, তাহলে অনেকে মনে হতে পারে না এটা শুধুমাত্র দেখানোর জন্য 12 মিনিট, কিন্তু আসলে না, দেখানোর জন্য 12 মিনিট না। তো তোমাদের যেমন আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই, একটা রিজনিংয়ের অঙ্ক দিয়ে আমি তোমাদের এক্সাম্পল দেখিয়ে দিই। তো চলো একটা আমরা রিজনিং লিখি। তোমরা সবাই জানো বর্ণমালা সম্বন্ধে, PLT TPX NKT। তাহলে এখানে কত হবে? এবার এই কোশ্চেনটা মানে হচ্ছে এটা যদি এর সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাহলে এর সঙ্গে এটা কি হবে? এবার অপশানগুলো আমরা সাইডে লিখে নিই। সাপোজ ABCD। তোমরা অবশ্যই খেয়াল করবে TORROX SPX TRO। তোমরা অনেকেই খেয়াল করবে যে এই কোশ্চেনটা করতে গেলে তোমরা কি করো? তোমরা অ্যাকচুয়ালি করো, লেখো ABCDEFG ... আবার উপরে অনেকে নাম্বারিং করে 1 2 3 4 5 6 7, এখানে 26 26, তাই তো? অনেকে এভাবে ঘুরিয়ে লেখে। অনেকে বলে যে আমি তো পরীক্ষার খাতার আগেই লিখে রাখি, তাহলে আমার তো সময় নষ্ট হওয়ার তো কোনো ব্যাপার না। তো চলো আমরা একটা জিনিস খেয়াল করি। আমার নিশ্চয়ই এখান থেকে খেয়াল করতে হবে, এটা যেহেতু পি, তাহলে আমার এখানে নিশ্চয়ই পি খুঁজতে হবে। পি কত আছে? সাপোজ এখানে লেখা রয়েছে, এখানে পি এর উপরে লেখা রয়েছে 16, তাহলে আমার পি খুঁজতে হবে। প্রথমে পি খুঁজে পেলাম, পির উপরে নাম্বারটা দেখতে হবে, নাম্বার দেখে আমার এখানে লিখতে হবে 16। তোমার কি মনে হয় তুমি 2 সেকেন্ডে করতে পারবে? পারবে না। মিনিমাম তোমার 3 সেকেন্ড লাগবে। খুঁজতে হবে, নাম্বার দেখতে হবে, তারপর পির উপরে 16 লিখতে হবে। তাহলে একটা অক্ষরে যদি 3 সেকেন্ড লাগে, 3টে অক্ষরের জন্য 9 সেকেন্ড। তাহলে এইখানেও 3টে অক্ষর রয়েছে, এখানেও 9 সেকেন্ড। এখানে 3টে অক্ষর রয়েছে, এখানেও 9 সেকেন্ড। তাহলে তুমি খেয়াল করো, তাহলে অটোমেটিকলি 27 সেকেন্ড হয়ে গেল। এরপর এই রিজনিংটা কোন নিয়মে হবে তুমি সেটা জানো না, কোন নিয়মে রিজনিংটা হবে। এর 5টা টাইপ রয়েছে। আমরা 5টা টাইপ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নেই, আমরা জানি না এর মধ্যে কী কী টাইপ হতে পারে। আমরা শুধু এটুকুই জানি যে ABCDEFG লেখা থাকলো, উপরে 1 নম্বর 2 নম্বর 3 4 5 6 লেখা থাকলো, ব্যাস এভাবে করে দিলাম। তাহলে অলরেডি তোমার 27 সেকেন্ড টাইম লস হয়েছে শুধু জানতে। এরপর তুমি যদি 5টা টাইপের মধ্যে 5টা টাইপ তোমাদের জানা নেই যদিও, তাহলে এটা যদি বুঝতে হয় যে এটা আমি কী করে করব, ততক্ষণ তোমার ভাবতে ভাবতে দেখো 13 সেকেন্ড চলে যাবে। মিনিমাম 13 সেকেন্ড, এর থেকে আর 23 সেকেন্ডও লাগতে পারে।
23 সেকেন্ডও লাগতে পারে। তা যদি 13 সেকেন্ড লাগে তাও 40 সেকেন্ড হচ্ছে, 23 সেকেন্ড লাগলে 50 সেকেন্ড হচ্ছে। খেয়াল করো। এরপর তুমি কি করবে, সাপোজ তুমি বুঝে ফেললে যে পি 16, এল কত, এল 12, টি 20, এটা 16, এটা 24। এবার কথা হচ্ছে, তো তুমি বুঝে ফেললে যে 16 থেকে 20 প্লাস 4, এটা 12 থেকে 16 প্লাস 4, এটা 20 থেকে 24 প্লাস 4। তখন তুমি কি করবে, এর উপরও নাম্বারিং করেছো, হয়তো এন 14, কে 11, টি 20, এর উপরে নাম্বারিং করেছো। তাহলে এর উপরে নাম্বারিং করলে এখানে কি লিখবে, প্লাস 4 করবে। প্লাস 4 করলে কত লিখবে, 18। তোমাকে দেখো আবার খুঁজতে হবে, আবার কি খুঁজতে হবে, 18 কোথায়, 18 মানে কি, আবার খুঁজতে হবে। এইখানে হয়তো লেখা থাকবে কিউ 17 আর 18, এখানে 18 লেখা থাকবে। তাহলে সেই 18 খুঁজে আবার এখানে 3টে ওয়ার্ড লিখতে হবে। তাহলে 3টের জন্য আরও 9 সেকেন্ড, তাহলে 50 আর 9 কত হলো, 59 সেকেন্ড, মানে কি পাক্কা 1 মিনিট। যে এবিসিডি ছোট্টবেলায় শিখেছো, মানে একদম ফার্স্ট জীবনে লেখাপড়া শুরু থেকেই যে এবিসিডি ছোটো থেকে শিখেছো, সেই এবিসিডির একটা অঙ্ক করার জন্য বা একটা রিজনিং করার জন্য তুমি 1 মিনিট সময় নষ্ট করছো, তাহলে তুমি কী করে এত তাড়াতাড়ি করে ফেলবে? তাহলে সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি 100 কোশ্চেন 60 মিনিটের মধ্যে কি করে করবে? এটা কোনোদিনও সম্ভব না, পসিবল না। এবার কথা হচ্ছে, তাহলে আমি কি করে করতাম? প্রথমত আমাদের টাইম বাঁচানোর জন্য দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে নাম্বারিং, এই নাম্বারিংগুলো মনে রাখতে হবে। কী করে মনে রাখতে হবে আমি শিখিয়ে দেবো প্রথমত। দ্বিতীয়ত অপশন ধরে করতে হবে। কেমন অপশন ধরে করতে হবে? এখানে পি হচ্ছে 16, টি 20, 4 ব্যবধান, আমরা নিশ্চয়ই বুঝে গেছি 4 ব্যবধান এখানে। তাহলে এটা 14, এটা 4, 18। যখন তুমি নাম্বারিংগুলো জেনে যাবে যে 18 মানে আর, যখন তুমি জেনে যাবে 18 মানে আর, তাহলে প্রথম সংখ্যাটা কত বসবে, আর। তাহলে প্রথম সংখ্যা আর কোথায় আছে এখানে, শুধুমাত্র বি অপশনে। আমি আর কিচ্ছু চেক করব না, জাস্ট বি অপশন অ্যান্সার। বোঝা গেল? জাস্ট বি অপশন অ্যান্সার। প্রত্যেকটার সাথে 4 ব্যবধান, তাহলে প্লাস 4। তাহলে এন যদি 14 হয় তাহলে প্লাস 4 কত হবে, 18। 18 মানেই হচ্ছে আর। আর বি অপশনে ফার্স্ট অপশান, দেখো খেয়াল করো, আর কোথাও আর নেই, প্রথমটায় কোথাও আর নেই, তাহলে অ্যান্সার বি অপশন। একটা খুঁজে জাস্ট বেরিয়ে চলে আসবো এখানে। এবার কথা হচ্ছে, এটা প্রথমত করতে যাদের নাম্বারিং জানা আছে তাদের করতেও 10 সেকেন্ড লাগবে না। যাদের নাম্বারিং জানা আছে যখনই দেখেই বলে ফেলতে পারবে পি 16, এল 12, টি 20, তাহলে 20 হচ্ছে, 16 থেকে 20 4 ডিফারেন্স, এটা 12 হলে এটা 16 4 ডিফারেন্স, তাহলে এখানে 4 ডিফারেন্স তাহলে এখানেও 4 ডিফারেন্স হবে। তাহলে এন যদি 14 তাহলে এটা 18 হবে, 18 মানে আর, আর মানে কি প্রথম অক্ষরটা আর হবে, শুধু একটাই অপশন আছে, তাহলে এটাই অ্যান্সার। বোঝা গেছে? এবার এই জিনিসটা, এবার নাম্বারিংগুলো কি করে আমি মনে রাখবো সেটা হচ্ছে জানার বিষয়। আমি নাম্বারিংগুলো কি করে মনে রাখবো, তো চলো তোমাদের আমি আজকে পুরো এই চ্যাপ্টার শেখাবো না, বা এই চ্যাপ্টারে সেরকম কিছুই শেখাবো না, জাস্ট একটু ধারণা দেবো যে আমরা কেন ভুল পথে হাঁটছি। আমাদের ভুল পথে হাঁটা ঠিক না, আমাদের সময় বাঁচানো দরকার। কারণ অনেক মেধাবী স্টুডেন্ট থাকে যারা অঙ্ক পারে, রিজনিং পারে, কিন্তু শুধু পারলেই চাকরি পাওয়া যায় না, আমাদের খুব কম সময়ের মধ্যে করতে হবে। তো চলো তোমাদের সামনে একটা ওয়ার্ড লিখছি, টি। টি মানে কি? এই টি এবিসিডি কততম অক্ষর টি? অনেকে কী করবে এখন ভাববে যে এটা যদি এই অক্ষর হয় তাহলে টি কততম অক্ষর হবে ভাববে, বা অনেকে এবিসিডি এখন গোনা শুরু করেছো, এ বি 1 2 3 4 গোনা শুরু করেছো। তাহলে কি এটা একটা জিনিস খেয়াল করো, বিভিন্ন ওয়ার্ড রয়েছে এরকম, তা যদি আমরা টির সাথে এখন এটা যোগ করে দিই, এই লোগোটা সবার চেনা, অবশ্যই চেনা, কারণ আমরা সবাই খেলা দেখি, কেউ ওয়ানডে দেখে, সব কেউ টেস্ট দেখে, কিন্তু সবাই একটা খেলা দেখে, সেটা হচ্ছে কি টি-20। টি-20 খেলা সবাই দেখে। আর এই টি নিজেই 20তম ওয়ার্ড, টি নিজেই 20তম ওয়ার্ড। তাহলে টি হচ্ছে কি টি-20 খেলার টি। তাহলে নিশ্চয়ই এই টিকে মনে রাখার জন্য আমার আলাদাভাবে কিছু জানতে হবে না, কিচ্ছু করতে হবে না, অটোমেটিক আমার কি মনে থেকে গেল যে টি, টি কত নাম্বারিং 20, টি হচ্ছে 20। এইবার ঠিক এইরকম যদি আমি আরেকটা ওয়ার্ড বলি, যদি সাপোজ আমি আরেকটা ওয়ার্ড বলি যে এক্স, এক্স কততম ওয়ার্ড? এবার প্রথমত খেয়াল করো, এক্স অনেকে বলে দেবে এক্স ওয়াই জেড, কিন্তু তখনও আমার বলতে 24 25 26 বলতে সময় লাগবে, আমি সেই সময়টুকু নষ্ট করতে চাই না। তাহলে চলো, এক্স নিশ্চয়ই 2-এর ঘরে হবে, লাস্টের দিকে হবে। একটা জিনিস খেয়াল করো, এক্সের মেইনত এই একটা, দুটো, তিনটে, চারটে পায়ের মতন রয়েছে, খেয়াল করেছো? তাহলে নিশ্চয়ই 4টে পায়ের মতন রয়েছে, আর এটা লাস্টের দিক দিয়ে 20-র উপরে সংখ্যাটা হবে, তাহলে কত হবে, লাস্টে 4 থাকবে, তাহলে কত হবে 24। খেয়াল করেছো? কি করে মনে রাখবো? তাহলে টি কত, টি হচ্ছে
20 x 24 আর একটা যদি আমি দেখাই, সাপোজ m লিখলাম আর w লিখলাম আর c লিখলাম, তাহলে এটা খেয়াল করো আমরা কি 3 লিখি, যদি আমি এইখান থেকে এইভাবে 3 লিখতে পারি, এটাও 3, যদি আমি এইভাবে 3 লিখি তাহলে এটাও 3। খেয়াল করো তাহলে এটা দেখেছো এম এর মতন হয়ে গেছে, অলরেডি এম এর মতন হয়ে গেছে, এটা কিসের মতন, ডাব্লিউ এর মতন হয়ে গেছে। এবার খেয়াল করো তাহলে এই দুটো জিনিসও 3-এর সঙ্গে যুক্ত আছে, তাহলে ABCD এ থেকে জেড পর্যন্ত কতগুলো অক্ষর, 1 থেকে 26, তাহলে এর মধ্যে কতগুলো 3 আসতে পারে, 3 আসতে পারে একটা নিচে, 13 আসতে পারে, আর কি আসতে পারে 23 আসতে পারে। খেয়াল করেছো 3টে সংখ্যাই আসতে পারে। তাহলে 3 আমরা কি জানি, সি A 1 B 2 C 3, এটুকু তো আমরা সবাই জানি, বাচ্চারাও জানে যে A ফার্স্ট, B আছে সেকেন্ড, C আছে থার্ড, তাহলে C 3তম অক্ষর, তাহলে 3 তো হওয়ার কোনো কজ নেই। এবার খেয়াল করো এই ডাব্লুটা লাস্টের দিকে, ডাব্লু যদি লাস্টের দিকে হয় নিশ্চয়ই 26-এর কাছাকাছি হবে, তাহলে ডাব্লুটা কী হবে 23, তাহলে বাকি থাকলো কে 13, তাহলে এমটা কত হবে M 13। নিশ্চয়ই আর কাউকে বলতে হবে না যে 3 কে C, 13 কার M, 23 কার W, আর একটা কী জানলাম X কত 24, আরেকটা কী জানলাম T কত 20। এইবার এইভাবে অনেকগুলো ওয়ার্ড আমরা জানতে পারবো। তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে আমি তোমাদের অবশ্যই সব কিছু শিখিয়ে দেব। এইবার গেল রিজনিং। আমি বুঝলাম যে একটা রিজনিং 1 মিনিটের বা 1.5 মিনিটের একটা রিজনিং, সেটা আমি কত সেকেন্ডে করতে পারি 10 সেকেন্ডে, সেটা আমি 10 সেকেন্ডে করতে পারি। এটা নিয়ে আরও তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যে আমরা যে দিক নির্ণয় করি, দিক নির্ণয় আমি এটা এক্সট্রা বলে রাখছি, দিক নির্ণয় করি এটা আমরা ছবি এঁকে করি, এরকম 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 এরকম। আমি করিয়ে দেব, কোনো রকম কোনো ছবি লাগবে না, কোনো ছবি লাগবে না, আর হায়েস্ট 15 সেকেন্ড, যে কিচ্ছু বোঝে না তার 15 সেকেন্ড, যে একটু বোঝে তার 10 সেকেন্ড, আর যে মুখে মুখে করতে পারে তার অন্তত 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে আনসার কমপ্লিট। দিক নির্ণয়ের এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাহলে চলো আমরা এবার রিজনিং দেখলাম কি করে শর্ট করা যায়, এবার একটা ম্যাথ দেখব। ম্যাথ, তো ম্যাথটা কি করে একদম শর্টে করা যায়, ম্যাথটা আমরা একটা সরল অঙ্কই নেব, বাচ্চাদের অঙ্কই। বাচ্চাদের অঙ্ক বললে ভুল হবে, অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে। তো আমি যদি অঙ্কটা লিখি 113 গুণ 114 মাইনাস 1127 ভাগ 23 ইকুয়ালস টু এক্স মাইনাস 100 হলে এক্স ইকুয়ালস টু কত হবে। এই তো অঙ্কটা। এর আমি আগে অপশনটা লিখে নিই, A B C D। তো খেয়াল করো প্রথম অপশানটা 12743, 12823, 12933, 12464, অপশানগুলো লিখে নিলাম। এবার অঙ্কটা দেখে কি মনে হচ্ছে, বাচ্চাদের অঙ্ক তো। কোন কোন ক্লাসে করেছো, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, না জানি আরও কত ক্লাসে করেছে অঙ্কগুলো। তাহলে কি তোমার অঙ্কটা দেখে কি মনে হবে, আমি অঙ্ক পারি। কারণ কি আমি জানি আগে ভাগের কাজ হয়, আমি জানি আগে ভাগের কাজ হয়, তারপর গুণের কাজ হয় এইখানে, তারপর যোগের কাজ হয়, তারপর বিয়োগের কাজ হয়, আমি এটা জানি, ব্যাস আমি পণ্ডিত হয়ে গেছি। ক্লাস 4, 5, 6, 7-এ যে জিনিস অ্যাপ্লাই করেছো সেই জিনিস এখনও অ্যাপ্লাই করে যাচ্ছ, তাহলে কি করে হবে। তাহলে তুমি এই যে বড় ক্লাসে উঠেছো আর কিছু শিখেছো, তাহলে তার মাহাত্ম্য কী থাকলো। এটা কি করবা তুমি, আমি অবশ্যই জানি আগে ভাগ করবা, এই লাইনটা লিখে ভাগ করবা। ভাগ করলে কি হবে, দেখা গেছে এটা ভাগ করতে তোমার 30 সেকেন্ড লাগবে, তার বেশি লাগবে, এটা ভাগ করতে 30 সেকেন্ড লাগবে। এই যে গুণ 113 গুণ 114, বাবা এত বিশাল গুণ, এটা করতেও তোমার 30 সেকেন্ড লাগবে। দুটো, একটা গুণ একটা ভাগ করতে 1 মিনিট চলে গেল, তাহলে পুরো অঙ্কটা করতে দেখা গেছে 1.5 মিনিট বা 2 মিনিট লেগে গেল। তাহলে কি এটা সময় নষ্ট, তাছাড়া কি সময় নষ্ট ছাড়া কিছুই না। একটা সরল অঙ্ক যেটা ক্লাস 4, 5, 6, 7-এ শেখানো হয়, সেটা করতে তুমি যদি 2 মিনিট টাইম লাগাও, তাহলে এটা কি, এটা সময় নষ্ট ছাড়া কিছুই না। তাহলে এই অঙ্কগুলো তোমাকে নতুনভাবে দেখতে হবে, নতুনভাবে শিখতে হবে যে আমি কী করে কম সময়ে করব। আমি ব্যাস অঙ্কটা পারি তার মানেই সব হয়ে গেছে, তার মানে কিছু হয়নি। আমার সময়টা বাঁচানোর দরকার, আমার পরীক্ষায় সময়টা বাঁচানোর দরকার। তাহলে চলো আমরা তোমাদের দেখিয়ে দিই যে কি করে আমি খুব অল্প সময়ে এটা তোমাদের করিয়ে দিতে পারি। তো নিশ্চয়ই যেহেতু তোমরা অনেকে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তো তোমরা এই ডিজিটাল সাম সম্বন্ধে অনেকেই জানো
ডিজিটাল সাম। যারা জানো না তারা অবশ্যই এর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডিজিটাল সাম সম্বন্ধিত যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবেন, নাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে। তাও আমি একটু একবার বলে দিচ্ছি, ডিজিটাল সাম মানেই হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে যোগ। যেমন এখানে 1 + 1 + 3, 113কে আমি কী লিখবো? 1 + 1 + 3, মানে 3 আর 1 4 আর 1 5 লিখে নেব ডিজিটাল সাম। আর ডিজিটাল সাম মানেই হচ্ছে 9, আর 9 হলেই কী হবে? কেটে যাবে। সংখ্যাটা যখনই 9 চলে আসবে যোগ করে তখনই আমরা কেটে দেব। তাহলে চলো এটা দেখে আমরা কী লিখতে পারি। প্রথমত যোগ করব, 1 আর 1 2 আর 3 আর 2 5। এটা কিন্তু খুব কম সময়ের ব্যাপার, তুমি কিন্তু এই যোগের ব্যাপারটা নিয়ে অনেক সময় কাটাবে না। গুণ 1 আর 1 2 4 আর 2 6, তাই তো? এটাও মাঝখানে যোগ করলাম, 1 + 1 + 4, তাহলে 4 আর 1 5 আর 1 6, মাইনাস 7 আর 2 9, বলেছিলাম 9 হলে কেটে যাবে, কেটে দিলাম দুটোই। তাহলে 1 আর 1 থাকলো কি? 2। এবার দেখো ভাগ রয়েছে, আমি ভাগ চিহ্নটা এইভাবে দিলাম, তাহলে 3 আর 2 কত হবে? এটাও যোগ করব, 2 + 3, এটা যোগ করলে কত হবে? 5 = x - 1 + 0 + 0 কত হবে? 1, x - 1। খেয়াল করেছো? x - 1। এবার দেখো আমি এটাকে গুণ করব, তাই তো? তার আগে এইখানে একটা ভাগের ব্যাপার রয়েছে। আমি জানি কি, আমার নিচে যদি এই সংখ্যাটা থাকে তাহলে আমার সময় বেশি লাগবে। নিচে এই সংখ্যাটা থাকলে আমার সময় বেশি লাগবে, তাহলে এই সংখ্যাটা আমার হাঁটাতে হবে। আমি ডিজিটাল সাম মানে জানি কি, আমি যদি 10 লিখি, 10 মানে কি? 1 + 0, 1 + 0 মানে কি? 1। তাহলে এখানে যদি আমি 10 বানাতে পারি, এখানে যদি 2 দিয়ে গুণ করি, 5 × 10, 2 × 4। তো খেয়াল করো, এখানে যদি 10 হয় তাহলে 5 × কত হবে? 10। তাহলে আমার কী হবে? এই 2 × 4/10 লিখতে পারবো আমি, 4/10। তাহলে এটা যদি ডিজিটাল সাম লাগাই আমি, যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে না আসবে ততক্ষণ আমি ডিজিটাল সাম লাগাবো। তাহলে এটা কি? 1 + 0 হবে। তাহলে 1 + 0 মানে কি? 4/1 লিখতে পারি আমি, 4/1। তাহলে নিচে এই সমস্ত ক্ষেত্রে 1-এর কোনো ভ্যালু আছে? নেই। তাহলে কি এটা মানেই কি? কিছুই না। এটা মানে কিছুই না। 10 নিয়ে আসলাম মানে 1 + 0 মানে 1, তাহলে এটা মানে কিছুই না। তাহলে এটাকে আমি অ্যাভয়েড করতে পারি। তাহলে চলো দেখি, 5 × 6 কত? 30, মাইনাস এটাকে আমি অ্যাভয়েড করলাম, 2 × 4 = x - 1। এবার খেয়াল করো, আমি বলেছি সিঙ্গেল ডিজিটে রাখতে হবে। তাহলে সিঙ্গেল ডিজিট কি? এটা কি সিঙ্গেল ডিজিটে আছে? নেই। তাহলে এর মধ্যে যোগ করতে হবে 3 + 0, তাহলে 3 - 4 = x - 1। তাহলে এবার খেয়াল করো, এটা তাহলে এটাই সেটা নিয়ে আসবো, তাহলে +1 হয়ে যাবে। তাহলে 3 - 4 + 1 = x। নিশ্চয়ই তোমাদের এত এই যোগ, ছোটোখাটো যোগ বিয়োগ এতক্ষণ ধরে করতে হবে না। তাহলে খেয়াল করো, 3 আর 1 +4, এটা -4, তাহলে +4 - 4 কী হবে? 0 হয়ে যাবে, পুরোটা কেটে যাবে, +4 - 4, তাহলে x = কী হবে? 0 হবে। খেয়াল করেছো? তাহলে এই যে অঙ্কটা, আমরা এত বড় একটা অঙ্ক জাস্ট সামান্য একটু ক্যালকুলেশনে নিয়ে আসলাম। কি করেছি? কিছুই করিনি, ডিজিটাল সাম লাগিয়েছি। তাদের বুঝতে সমস্যা হচ্ছে এখনও বলছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডিজিটাল সামের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো চলো আরেকবার বলে দিচ্ছি, আমরা যোগ করেছি 1 + 1 + 3, 3 আর 1 4 আর 1 5, গুণ 4 আর 1 5 আর 1 6, গুণ 6 মাইনাস 2, 1 আর 1 যোগ করলে 2 হবে, 2/3 আর 2 5 = x - 1। 5 × 30, 30 মানে 3, 3 মাইনাস এখানে 5 × 2 = 10 করে দিয়েছি, আমরা 2 গুণ করে দিয়েছি উভয় পাশে, করতেই পারি, কোনো ব্যাপার না। তাহলে 10 মানে কি? 10 মানে হচ্ছে 1 + 0 মানে 1, তাহলে নিচে 1 থাকা কোনো মানে হয় না, তাহলে উপরে -4টা লিখে দিলাম। তাহলে 3 - 4, এখান থেকে কী পেলাম? x = 0। তো খেয়াল করো, x = 0 পেয়ে গেছি। এবার আমি অপশান টেস্ট দেখব। অপশান কি বলেছি? 7 যদি 9 হয় তাহলে কেটে যাবে, তাহলে 7 আর 2 কত? 9, কেটে গেল। তাহলে কি থাকলো? 1 + 4 + 3, তাহলে 4 আর 3 7 আর 1 8। এখানে যদি অপশান টেস্ট করি, 8 আর 1 9, কেটে যাবে, তাহলে 2 + 2 + 3, তাহলে কত হবে? 7। এখানে 9 কেটে যাবে, তাহলে কত হবে? 1 + 2 + 3 + 3, তাহলে 3 আর 3 6 আর 3 9, তাহলে এটাও পুরোপুরি কেটে যাবে, তাহলে কি হবে? পুরো কেটে গেলে কি হবে? 0 হবে। আর এটা যদি করি আমি, 6 আর 2 8 আর 1 9, কেটে যাবে, তাহলে 4 আর 4 কী থাকবে? 8। তাহলে অ্যান্সার কোনটা হলো? এটাও 0, এটাও 0, অপশন সি। এটা করতে হয়তো বা তোমাদের মনে হচ্ছে আমি তোমাদের বোঝাতে একটু সময় নিলাম, কিন্তু নিজের করতে খুব কম সময় লাগবে। না কোনো গুণ করতে হবে, না কোনো ভাগ করতে হবে, জাস্ট প্রত্যেকটা সংখ্যার মধ্যে যোগ করে লাস্ট পজিশন নিয়ে আসতে হবে, আর এখানে অপশানগুলো চেক করে দেখতে হবে কোনটা অঙ্ক। এটাই